বসে বসে ঘুমে ঢুলে আসছিল রতনের চোখ। সারাদিন দোকান খোলা রাখলে যা হয়, খুব বড় না হলেও দেবপুরে তার এই মুদির দোকানটায় কেনা বেচা বেশ ভালোই। সন্ধে সন্ধে হয়েছে তখন। একটা আধবুড়ো লোক এসে দোকানের সামনে দাঁড়ালো। পায়ের আওয়াজে রতন সজাগ হয়ে দেখল লোকটা অচেনা, নতুন হয়তো এই এলাকায়। বলুন, কি দেব? এখানে নতুন নাকি? মানে এই এলাকায় আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। হ্যাঁ, এই তো গত পরশু ওই ফাঁকা মাঠের ধারের বাড়িতে এসেছি। দিব্যি শান্ত জায়গা তোমাদের এই দেবপুর। ও, ওই নীল বাড়িতে এসেছেন? বাহ বাহ, বাড়িখানা তো বেশ বড়। তবে হ্যাঁ, শেষ মালিক উকিল বাবু মারা যাওয়ার পর ফাঁকাই ছিল এতদিন। তা কি দেব বলুন? লোকটা পকেট থেকে একটা সাদা কাগজের ফালি বের করে রতনের সামনে রাখলো, আর একবার কেমন যেন চোখে চারদিকে দেখে নিল। তার হাবে ভাবে যেন শুধু সতর্কতা। আমি কাউকে আসলে সেরকম চিনি না। তুমি এই সব জিনিসগুলো আমার বাড়ি কারো হাত দিয়ে পাঠিয়ে দিও। আমি যা টাকা পয়সা লাগবে দিয়ে দেব। আচ্ছা বেশ, আপনি যান, আমি আমার দোকানের ছেলে ঘন্টাকে পাইতে দেব। লোকটা ঘুরে চলেই যাচ্ছিল। এমন সময় রাস্তার উপর একজনকে হেঁটে যেতে দেখে থমকে গেল সে। যে যাচ্ছে সে আর কেউ না, এই দেবপুরের সবার চেনা রতু খ্যাপা, ভবঘুরে মানুষ। বহু বছর আগে হঠাৎ কোথা থেকে এসে হাজির হয়েছিল এখানে। ওটিকে পাগল নাকি? হ্যাঁ, ও, ওকে ভয় পাবেননি স্যার। ও হলো রতু খ্যাপা। এদিক ওদিক পড়ে থাকে, কেউ খেতে দিলে খায়, নইলে ঘুরে ঘুরে বেড়ায়, বুঝলেন? তাই নাকি? আচ্ছা, তুমি মনে করে জিনিসপত্রগুলো পাঠিয়ে দিও, আমি চলি। বলে লোকটা হনহন করে হেঁটে আবার সে জায়গা ছাড়ল। এই দেবপুর জায়গাটাতে আদতে কোনো সমস্যা নেই, একেবারে ছিমছাম। তবে কয়েক মাস ধরেই ছিঁচকে চোরের বড় উৎপাত হচ্ছে। রতন সেজন্য খুব সাবধানে থাকে এখন। এই ঘন্টা, ঘন্টা, আরে কোথায় মরলি রে হতভাগা? এদিকে আয় জলদি। তার ডাকে দোকানের পেছন থেকে একটা সুঁটকো চেহারার লোক এসে দাঁড়ালো। ঘন্টা এই দোকানে কাজ করছে আজ প্রায় 1 বছর। সারাক্ষণ দোকানের পেছনে কি করিস বল দেখি? তোরে কাজে রেখেছি এখানে, আর তুই ওখানে পড়ে আছিস দিন রাত। একে দোকানে কেউ এলি তো আসবো, কেউ না এলে এমনি এমনি টুরের পর কতক্ষণ আর বসে থাকা যায়? খালি চেটেন চেটেন কথা। যাকে শোন, এই কাগজে লেখা সব জিনিস একটা ব্যাগে ভর, আর চট জলদি ওই দক্ষিণে মাঠের ধারে নীলবাড়িতে দেয়। নতুন এক বাবু এসে খাতা খুললেন দোকানে, বুঝলি? ওই নীলবাড়িতে নতুন লোক এসেছে? বলো কি করে রতনদা? তা ভালো, বড় লোকেরা সব টপাটা বাড়ি কিনছে আর খেটে মরছে এই ঘন্টা। বলে গজগজ করতে করতে একটা ব্যাগের মধ্যে জিনিসপত্র ভরতে লাগলো লিস্ট দেখে দেখে। হঠাৎ কি একটা দেখে একটু অবাক হয়ে রতনের দিকে তাকালো সে। ও রতনদা, এখানে লেখা 4 কেজি চকের গুঁড়ো। চকের গুঁড়ো আমরা রাখি নাকি? তাই নাকি? চকের গুঁড়ো তো কোথাও পাওয়া যায় বলে বাবার জন্য শুনিনি, তাও আবার 4 কেজি। শালা কি চকের গুঁড়ো খায় নাকি? আচ্ছা কে, তুই ওই সাদা চকের বাক্স 5টা পুড়ে দে। এক ছিল রতু খেপা, ই আবার কোন পাগল জুটলো কে জানে। ব্যাপারটা সত্যি সন্দেহজনক। মানুষ একসাথে এত চকের গুঁড়ো দিয়ে কি করতে পারে ঘন্টাও ভেবে পেল না। সে ব্যাগ ভরে নিল চুপচাপ। দক্ষিণ পাড়ের মাঠের ধারে নীলবাড়িতে যখন ঘন্টা মস্ত ব্যাগটা নিয়ে পৌঁছালো, তখন চারদিক কালো করে অন্ধকার নেমেছে। রাস্তার বাতি জ্বললেও এই জায়গাটা যেন কেমন একটা ঘুপচি মতন। লোহার মোর্চে ধরা গেটখানা একটা ঠেলা মারতেই খুলে গেল। এই বাড়িখানা দেবপুরে আসার পর বহুবার দেখেছে সে, তবে কাউকে থাকতে দেখছে এই প্রথম। নীল বাড়িখানা একটু বাঁকা ধরনের, সামনে ঘাসের জমি, সেখানে বেশ কিছু ভাঙা মূর্তি আর ঝর্ণা রয়েছে। সেগুলিতে এখন বাড়ির ভেতরকার আলো এসে পড়েছে। দরজা খটখট করতেই আধবুড়ো লোকটা দরজা খুলে দিল, যেন দরজার সামনেই দাঁড়িয়েছিল এতক্ষণ। ইয়ে, আমায় রতনদা পিছিয়ে দিল। এই আপনার জিনিসগুলো। ও, তা এসো, ভেতরে এসো। ওই বাঁ দিকে কুটুম ঘর আছে, যাও ওখানে রেখে এসো। ভারী ব্যাগখানা নিয়ে ঘন্টা ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সে থমকে গেল যেন। সারা বাড়িতে ঠাসা দামি জিনিসপত্র, টিভি, মূর্তি, টেবিল, দামি ঘড়ি, ফুলদানি, ধাতুর তৈরি কত যে জিনিসপত্র তার গোনাগুনতি নেই একেবারে। কি হলোটা কি? অমন ট্যাপ টিভিয়ে কি দেখছো? যাও ওদিকে রেখে এসো, যাও। ঘন্টা ব্যাগটা নিয়ে গুদম ঘরের দিকে যেতে যেতেই
মনে মনে কি পরিকল্পনা তা ভেবে নিল। এমন মকা বারবার আসবে না। গুদম ঘরে ব্যাগ দুটো রাখলো সে। ঘরখানা ভাঙা আসবাবে ঠাসা, একটা মিটমিটে আলো জ্বলছে। ঘরের কোণে একটা মস্ত বস্তা হেলান দিয়ে দাঁড় করানো। ঘন্টা চলেই আসছিল, হঠাৎ বস্তাটা যেন একটু নড়ে উঠল আর ধপাস করে মেঝেতে গড়িয়ে পড়ল। একটা হালকা গোঙানিও যেন শুনতে পেল সে। কি ব্যাপার, ঘন্টা কিছুই বুঝতে পারল না। বস্তাখানা নিজে থেকেই নড়ে উঠল কেন? কি হলো হে? কি করছো এখনো ওখানে? ডাকটা শুনে ঘন্টা চমকে উঠল। কিছু একটা যে রহস্য আছে এখানে সেটাও বুঝল সে। আগে কিছু না, ওই ব্যাগগুলো রাখতে একটু হ্যাঁ, বুঝলাম। এই নাও টাকা, যা দাম হয় রতনকে দিও, আর বাকিটা জমা করে দিতে বলো। নাও, কেটে পড়ো এবার। নীল বাড়ি থেকে বেরিয়ে লুকোনো মুঠোফোনটা বের করেই কানে চেপে ধরল সে। রাস্তাটা খালি এখন, সন্ধে বলে সেরকম লোকজন প্রায় নেই। হ্যাঁ গুরু, আজ একবার দোকানের কাছে এসো, বুঝলে? আর চপ্পর খবর আছে, সবকিছু নিয়ে তৈরি হয়ে এসো। বটে, কি খবর এখন বলা যাবে না নাকি? আরে, যে বাড়িখানা আমরা ডেরা করবো ভাবছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওখানে। বেশ, তুইও তৈরি থাকিস তাহলে। কিছুক্ষণ পর ঘন্টা ফিরে এলো রতনের দোকানে। রতন তখন 2-4 জন লোকের সাথে কথা বলছে। সবাই কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা করছে। তোমাদের কথাগুলো ঠিকই, কিন্তু চুরি কে করছে তা জানা না গেলে কাকে ধরবে? আর কাকে ধরেই বা পিটিয়ে গায়ের ছাল মেটাবে বলো দেখি? তা ঠিক, কিন্তু হাতের ওপর হাত দিয়ে বসে থাকলে তো এরপর গলায় পা দিয়ে পকেটের টাকা পয়সা সব দিনে দুপুরে বের করে নিয়ে যাবে গো। কথাটা ঠিক, তবে এবার থেকে সবাই মিলে এলাকাটা টহল দিতে পারলে ভালো হয়, কি বলো? তা করা যায়, তবে একটা কথা, আমার মনে হয় থানায় জানানো দরকার আমাদের এই রাতের গাঁট দেওয়ার ব্যাপারটা। কি ঠিক বলিনি? কথাগুলো ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সবাই একটু যেন সন্দেহ প্রকাশ করছে মনে মনে। কাজ সেরে অন্য কোথাও পাড়ি দিতে হবে তাদের। কিরে, এসছিস? এতক্ষণ লাগে নাকি? রাস্তায় কি তুই ঘুমোস? ব্যাগখানা ভারী ছিল তো, তাই দেরি হলো। আর কি কাজ আছে বলো তাড়াতাড়ি। ঘন্টা আবার গজগজ করতে করতে দোকানে ঢুকে পড়ল। নানান কথাবার্তার পর সবাই চলে গেল। আজ রাত থেকেই হয়তো এলাকায় টহল দেবে সবাই। রাত নামার পর সময় মতো রতন দোকানের শাটার নামিয়ে দিল। ঘন্টা তখন দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছে।